আজ নিজের দলের গাদ্দারদের দেখে উনি বুঝেছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু আমার দলকে ক্ষতিগ্রস্ত করেনি, দলে থাকতে পারেনি, সেই পরিবেশে মানাতে পারেনি, সে অন্য দলে চলে গেছে। উনি বুঝেছেন যে আসল গদ্দার কারা ছিল, তারা আসলে ওনার চারপাশ ঘিরে রেখেছিল। তাই জন্য শুভেন্দুর মতো অ্যাসেটরা বেরিয়ে গেছে, যারা এতদিন মানুষের চাকরি চুরি করেছে, জমি চুরি করেছে, পুকুর চুরি করেছে, আজকে তাদেরই দলে সিম্বল চুরি করছে, ভবন চুরি করছে, ফান্ড চুরি করছে। মানে কিছু একটা হাতাতে হবে, বুঝেছো? হাতানোটাই অভ্যেস হয়ে গেছে। যে পায়ের ওপর পা তুলে উনি তৃণমূল ভবন দখল করছেন। হ্যাঁ, যে তৃণমূল ভবন উনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার হৃদয়ে, ওনার মাতৃমূর্তির চক্ষুদান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নাকি সেই ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে, মানে যেখান থেকে উনি ভোট পেয়েছেন আর যাদের ভোটে উনি এসেছেন, সেখানে যদি উনি বলেন যে আমি মমতা বিরোধী আর আমি বিজেপি পন্থী, তাহলে উনি ওখানে শটান গিয়ে মার খাবেন। মানে চন্দ্রিমা চলে যাওয়াটা আমি আগেই বলেছিলাম যে চন্দ্রিমা দি যাবেই। তার কারণ হচ্ছে যে মুহূর্তে ওনার ছেলে গিয়ে দেখলাম বিরোধী শিবিরে বসেছে, তো আমি আমি দুটো জিনিস বললাম। আমি বললাম, শোভন, তোমাদের দল এত সুন্দর একজন সভানেত্রী বেঁচেছেন, যাকে দেখে তার ছেলেই অনুপ্রাণিত হলো না যে তার দলে থাকি, সে চলে গেল বিরোধী শিবিরে। তার সঙ্গে তখন কি কাকুকে ঘোষদা একটা প্রোটেস্ট করেছিলেন? উনি এমপি টিকিটটা রিফিউজ করেছিলেন যে না না, এটা বিচার হয়নি, আমি এখানকার এমপি হতে চাই না। সেদিন উনি বিজেপি যেতে পারতেন। সেদিনকে উনি আর যে কোনো দল যেখানে আজকে গেছেন, নীল পেন দোয়া যা হতো, সেই চিহ্নে গিয়ে উনি দাঁড়িয়ে পড়তে পারতেন। সেদিন উনি একদম বিচার চাইলেন না। এত বছর বাদে গিয়ে হঠাৎ করে একসঙ্গে চৌঠা মেয়ের পর সবার বিবেকটা জাগ্রত হয়ে গেছে। ফিরহাদ হাকিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন এত খারাপ ভাবে যে সমস্ত এদের কালিমা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে লেগেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অপত্য স্নেহ ওনার পুরো পতনের মূলে, যে এদের একটা অন্যায়কে দেখেও উনি প্রশ্রয় দিয়ে গেছেন। বলছি যে এরা এদের নিজেদের বাবা মাকে বোধহয় খুন করতে পারে, যেটা এরা অভিষেকের নামটা এনে করার চেষ্টা করছে, যে অভিষেককে আর সহ্য করতে পারে। এরা কদিন আগে পার্লামেন্টে শপথ নেওয়ার সময় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সেটা কি অভিষেক ব্যানার্জি লিখে দিয়েছিল যে আমার নাম জিন্দাবাদ? তখন হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে নম্বর পেতে হবে, তাহলে আমি কলাটা মূলটা পাবো। ওনার কোনো প্রয়োজন ছিল না এই মানে পাগলু আগলুকে নিয়ে ঘোরার। এই যে আজকে রচনা ব্যানার্জি এই এই সমস্ত কথা বলছে, হ্যাঁ, আর বানার যোগ্যতা, মানে আমি শুধু বলছি যে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সে বলছে ফুটপাত থেকে। আরে ফুটপাত থেকে উঠে আসা মানুষরা অনেক বেশি ভালো, তারা সৎভাবে জীবনযাপন করে, তারা না যাকে কালকে অবধি মা বলতো তার পিঠে গিয়ে ছুরি মারবে না, যেটা এরা করছে। সিম্বল কেড়ে নিক, ভবন কেড়ে নিক, ফান্ডও কেড়ে নিক, তৃণমূল যদি বাঁচে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই বাঁচবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আর যাই হোক তৃণমূল দল বাঁচবে না। যে একটা দল আবর্জনার মতো একজনকে ছুঁড়ে ফেলে দিল, সেই আবর্জনাটাকে হঠাৎ করে নিজের কোলে এসে সেই আপদকে সম্পদ ভাবতে শুরু করলো। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হয়েছে, নয়তো তারা এমন সময় ওনাকে ধাক্কাটা মারবেন যে সময়টার জন্য তারা অপেক্ষা করছে। সেই মুহূর্তটা আসবে, সেই ব্রাহ্ম মুহূর্ত, যখন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এবং তখন তারা বিজেপির সঙ্গে দর কষাকষিটা অনেক ভালোভাবে করতে পারবে। সেই সব লোকগুলো কিন্তু এখনো দলের মধ্যে আছেন, এবং সর্ষের মধ্যে ভূত এখনো এক্সিস্ট করছে, আমি তোমায় বলছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে খুব কাছের ভাবতেন, তারা যখন এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর নাম কখনো নিতেন না। শুভেন্দু অধিকারীকে গদ্দার ছাড়া তিনি কিছুই বলতেন না। তাকে কার্যত আজকে শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়ে বলছেন তার পাশে থাকবেন। কেন? কি অঙ্ক হলো আমরাও তো ভাবছিলাম যে কোন অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গদ্দার ছেড়ে তিনি বলছেন তারা যদি সরকার ভালোভাবে চালায়, গঠনমূলক ভাবে চালায়, তাহলে আমরা সহযোগিতা করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি 10 বছর নাকি তৃণমূলেই ছিলেন, 11 বছর। তিনি বলছেন, আবার তাকে বলছেন শুভেচ্ছা জানিয়ে বলছেন তাকে নাকি সহযোগিতা করবেন। কেন? কোন অঙ্কে? ফিরাদ চলে গেছে, চন্দ্রিমা চলে গেছে, সেই হতাশাই ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আপনারা যাই বলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতির চর্চা করেছেন। আমি বৈশাখীদির কাছেই জানতে চাইবো, বৈশাখীদি সরাসরি কোন অঙ্কটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কাজ করছে বলে আপনার মনে হয়? দেখো, যখন শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতেন, তখন হয়তো উনি একটা পলিটিক্যাল জার্গন তৈরি করেছিলেন। আজ নিজের দলের গদ্দারদের দেখে উনি বুঝেছেন যে
শুভেন্দু অধিকারী কিন্তু আমার দলকে ক্ষতিগ্রস্ত করেনি। দলে থাকতে পারেনি, সেই পরিবেশে মানাতে পারেনি, সে অন্য দলে চলে গেছে এবং উইথ ডিগনিটি হি ফট, একদম লড়াই করে নিজের জায়গা তৈরি করে আজ গিয়ে মসনদে বসেছেন, যে মসনদে বসার জন্য আজকে উনি শুভেচ্ছা জানাচ্ছেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে ৪ঠা মের পরবর্তী সময়ে যে কালপ্রবাহের যে ধরনের কলুষিত অধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে রচিত হয়েছে রাজনৈতিক আঙ্গিনায়, সেইটা দেখে আমার মনে হয় ওনার পুরো জীবন বোধ না বদলে গেছে। উনি বুঝেছেন যে আসল গদ্দার কারা ছিল, তারা আসলে ওনার চারপাশ ঘিরে রেখেছিল। তাই জন্য শুভেন্দুর মতো অ্যাসেটরা বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে হয়তো শুভেন্দু অধিকারী খুব ভালো হলো, কিন্তু এই স্বপ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখেছিলেন। ডুমুরজোলা স্টেডিয়াম থেকে উনি বলেছিলেন আমার উত্তরসূরি হবেন শুভেন্দু অধিকারী। তো সেখানে হঠাৎ করে ওনাকে মানে বিপদগামী করে দিয়ে, ওনার পুরো চোখটা পট্টি পরিয়ে দিয়ে, ওনাকে অন্ধ করে দিয়ে শুধু কান দিয়ে দুনিয়া দেখিয়েছে যে সমস্ত স্তাবকরা, আজকে তারা গিয়ে সবকিছু ওনার কেড়ে নেয়ার একটা বিরাট ষড়যন্ত্রে সামিল যখন হয়ে গেছেন, তখন উনি কিন্তু বুঝতে পারছেন যে ওনার কি ভূমিকা হবে আজকের দিনে দাঁড়িয়ে, মানুষ ওনাকে কিভাবে দেখতে চান। উনি কিন্তু আবার মানুষের কাছে ফিরছেন, এটাই তার সিগন্যাল, রোজিনা। একটা জিনিস বৈশাখী দিয়ে জিজ্ঞাসা করবো, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হিসেবে আপনাকে, যতই আমরা চটুল ভাবে আপনাকে নিয়ে আসার চেষ্টা করুক মিডিয়া, বিশ্লেষণ করেছেন দীর্ঘদিন। আমি বলছি বৈশাখী, এই রাজনীতি কি রাজনীতি হচ্ছে? আমি মানে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে? দেখো, এটা হচ্ছে না একদম, মানে আমরা মনে করি যে রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিম্নগামী রাজনৈতিক সংস্কৃতির একটা অধ্যায়, যেখানে পলিটিক্যাল আইডিওলজিটা কমপ্লিটলি ব্যাংক্রাফট হয়ে গেছে। কোনো আদর্শ নেই, কোনো মূল্যবোধ নেই। যারা এতদিন মানুষের চাকরি চুরি করেছে, জমি চুরি করেছে, পুকুর চুরি করেছে, আজকে তাদেরই দলে সিম্বল চুরি করছে, ভবন চুরি করছে, ফান্ড চুরি করছে, মানে কিছু একটা হাতাতে হবে, বুঝেছো? হাতানোটাই অভ্যেস হয়ে গেছে। তো এই ছিনতাইবাজরা গতকাল অব্দি মানুষকে ঠকিয়েছে যতক্ষণ ক্ষমতায় থেকেছে, এখন সেই দলকেই ঠকাচ্ছে। এরা, এদের মতো একটা একটা ওই যে গ্যাং অফ থিভস হয় না, এরা হচ্ছে গ্যাং অফ থাগস, যাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চিনে নিল। এই ইলেকশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল কি ৪ঠা মে যেন যে একটা নতুন সরকার পেলাম, খুব গঠনমূলক একটা সরকার পেয়েছি, শুভেন্দু অধিকারীর মতো একজন স্টেচারে মুখ্যমন্ত্রী পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় পরে যদি কেউ মানে সেই রকমই একদম স্টেচারের হয় যে ভাবাবে বাংলার রাজনীতিতে, ইভেন ভারতবর্ষের রাজনীতিতে, তুমি দেখো ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু শুভেন্দু অধিকারীকে নিয়ে চর্চা শুরু হচ্ছে, সেটা বাংলার জন্য গর্বের। হুম, সেইখানে পুরো জিনিসটাকে ম্লান করে দিয়েছে হচ্ছে এই বিরোধীদের এই খেউটটা। এবং সে আমরা গণতন্ত্রে কি জানি, বিরোধী হচ্ছে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর, যারা শুভেন্দু অধিকারী মহাশয়ের এই পুরো শাসন ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। এরা তো নিজেরাই কপর্দক শূন্য। তুমি বলতে চাও যে যেটা চলছে আমাদের সামনে এটা সুস্থ, এটা এটা দেখে কারুর কিছু শেখার আছে? এটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি বলছি যে মানে তৃণমূল দলের সিম্বল কি পেলো আমার কাছে ম্যাটার করে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আক্ষেপ প্রকাশ করেছেন যে সিম্বলটা হয়তো আমার কাছে নাও থাকতে পারে। আমি বলবো একটা কথা, সিম্বল কেড়ে নিক, ভবন কেড়ে নিক, ফান্ডও কেড়ে নিক, তৃণমূল যদি বাঁচে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই বাঁচবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আর যাই হোক তৃণমূল দল বাঁচবে না। মতো চেয়ারে বসে আছে, ফিরহাদ হাকিমরা তাকে চারপাশে ঘিরে রেখেছে। চন্দ্রিমার যাওয়াটাকে কিভাবে? দেখুন, চন্দ্রিমা থাকাটাই আমার কাছে অবাক করা ছিল। উনি ছিলেন কি আদৌ? উনি তো আসলে প্রক্সি দিচ্ছিলেন। আমার আমার কিরকম মনে হয় কিছু ঘরশত্রু বিভীষণরা মুখোশ পরে থাকে যে ঠিক সময় আসবে তখন আমি কোপটা মারবো। উনি সেই রকম জায়গায় ছিলেন, নয়তো যখন উনি আজকে কোন মানে জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে আমাকে অনেক মন্ত্রক দিয়েছিল কিন্তু আমি কাজ করতে পারিনি, তাহলে সেদিনকে উনি স্টেপ ডাউন করেননি কেন? যদি সেদিনকে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ না করতে দিয়ে থাকে, যদি উনি ওনার বাজেট না জানেন, ওনার কোনো অধিকার ছিল মানুষকে ঠকানোর? উনি বলছেন আজকে এটা তদন্ত হবে। বিজেপি সত্যি তদন্ত করুক যে এইসব মন্ত্রীরা কেন তাদের পদে বসে, কিসের মোহ, মানুষকে সেবা করার? উনি বলুক বলুক তো যে গত 15 বছরে উনি কতগুলো জনকল্যাণমূলক কাজ করেছেন।
ক্ষমতার অপব্যবহার কি কি করেছে তা মানুষের মনে আছে রোজিনা। শেষ পর্যন্ত তার মানে ধরো গোপন মিটিং যেগুলো বৈশাখী দিয়ে হয়েছে ভেতরে, তার মানে শেষ পর্যন্ত উনি থেকেই তো পিছন থেকে ছুরি মারলো মমতা। প্রত্যেকটা মানুষ, মানে এটা বোধহয় মমতা ব্যানার্জির জীবনের সবচেয়ে বড় লার্নিং এক্সপিরিয়েন্স আমি বলছি। তবে একটা জিনিস জানবে, যে চন্দ্রিমার মতো নেতা নেত্রীরা যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি কিন্তু যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে বাঁচুক না কেন সেই দলের জন্য ভালো। কারণ যারা গেছে তারা খুব হেটেড ফিগার্স। তাদের মধ্যে দু একজন আছে যারা সত্যিকারের ভালো লোক, জানে না হয়তো কিছু বুদ্ধি বিভ্রম হয়েছে, কিছু ভয় পেয়েছে, কিছু হয়তো ভেবেছে যে এখানে থাকা বিপদ, ওখানে হ্যাঁ, বেঁচে যাব। সেইটুকু কনসিডারেশন বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কর্মী পান, নেতা গড়ার কারিগর উনি। উনি অনেক নেতা নেত্রী গড়েছেন, কিন্তু কয়েক বছর, গত 15 বছর উনি ওনার কর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এই সব স্থাবকদের জন্য। কারণ উনি এক একজনকে যে দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্ব পালন না করে নিজেদের আখের গুছিয়েছে। ফিরহাদ হাকিমকে কালকে তৃণমূল ভবনে তিনি অধিকার করতে চলে গেলেন। মানে তুমি বলো তো কত কদর্য এই দৃশ্যটা লেগেছে, যে পায়ের ওপর পা তুলে উনি তৃণমূল ভবন দখল করছেন। হ্যাঁ, যে তৃণমূল ভবন উনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার হৃদয়ে, ওনার মাতৃমূর্তির চক্ষুদান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নাকি সেই ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে, মানে আমি বলছি এটা তো লাঞ্ছনা, এটা তো একটা মানুষকে প্রতারণার শেষ পর্যায়ে। যে যে তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, সেখানে তার তার ছবির কোনো অসুবিধা নেই, তার ছবি সরিয়ে দিক না, হিম্মত তাকে তার ছবি সরিয়ে দিয়ে। আমি তো বলছি ওনাদের এত হেটেড তো, দুজনের ছবি আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি তুলে রাস্তায় ফেলুক। এরা 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 দাঁড়িয়ে এটা দেখ, আমি আমি সত্যি বলছি ওনাদের চ্যালেঞ্জ করছি, এটা ওনারা করে দেখাক, তারপরে মানুষের উত্তরটা দেখুক। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ফিরহাদ হাকিমের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি জনপ্রিয় একজন নেত্রী। কারণ ফিরহাদ হাকিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন এত খারাপ ভাবে যে সমস্ত এদের কালিমা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে লেগেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অপত্য স্নেহ ওনার পুরো পতনের মূলে, যে এদের এক একটা অন্যায়কে দেখেও উনি প্রশ্রয় দিয়ে গেছেন, বা যেভাবে কঠোর হাতে ধরা উচিত ছিল সেটা উনি ধরেননি। একটা জিনিস আমাকে বলো বৈশাখী দি, যে কে ফিরহাদ হাকিম, কে চন্দ্রিমা ভট্টাচার্য, কে ঋতব্রত, মানে এদেরকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জায়গা না দিত, এরা আজকে মানুষের কাছে এদের পরিচয় হতো? মানুষের কাছে তুমি বলতে চাও, আমি তো বলছি যে এরা এদের নিজেদের বাবা মাকে বোধহয় খুন করতে পারে। যারা যাদের একটা দেখো আমাদের রাজনৈতিক যাদের জীবন আছে না, আমি সবসময় বলি যে আমি যে ওয়েবকুপার জেনারেল সেক্রেটারি ছিলাম, বা আমি কলকাতার জয়েন্ট কনভেনর ছিলাম যখন আমি বিজেপিতে গেছি, এতে আমার কি প্রাপ্তি ছিল? কোনো আর্থিক প্রাপ্তি তো নয়, কিন্তু বহু কর্মী পেয়েছি। এই কর্মীরা কেউ আমাকে মায়ের মতো দেখেছে, বোনের মতো দেখেছে, এই সম্পর্কগুলো তো পেয়েছি। তাহলে রাজনৈতিক নেতা নেত্রী কিন্তু একটা জনক বা জননী থাকে, এরা নিজেদের বাবা মাকে খুন করতে পারে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিট্রে করছে, তাদের জন্ম হয়েছে মমতা ব্যানার্জির জঠরে, অন্য কোথাও তো হয়নি। মমতা ব্যানার্জি মার খেয়েছে, মমতা ব্যানার্জি রাস্তায় বসে আন্দোলন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছে, তার বেনিফিটে এরা কেউ মেয়র হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ, মানে আমি একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কোথায় হয়েছে, যে একটা দল আবর্জনার মতো একজনকে ছুঁড়ে ফেলে দিল, সেই আবর্জনাটাকে হঠাৎ করে নিজের কোলে এসে সেই আপদকে সম্পদ ভাবতে শুরু করলো। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হয়েছে। শি ওয়াজ আ স্টার হারসেলফ, ওনার কোনো প্রয়োজন ছিল না এই মানে পাগলু আগলুকে নিয়ে ঘোরার। এই যে আজকে রচনা ব্যানার্জি এই এই সমস্ত কথা বলছে, হ্যাঁ, আরবানার যোগ্যতা, মানে আমি শুধু বলছি যে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সে বলছে ফুটপাত থেকে, আরে ফুটপাত থেকে উঠে আসা মানুষরা অনেক বেশি ভালো, তারা সৎভাবে জীবনযাপন করে, তারা না যাকে কালকে অবধি মা বলতো তার পিঠে গিয়ে ছুরি মারবে না, যেটা এরা করছে। আমার বাচ্চার জন্য আমার খারাপ লাগে যে এই অধ্যায়টা তাকে দেখতে হলো, এই বেইমানি তাকে দেখতে হলো। আমরা মীর জাফরকে বলতাম, হ্যাঁ, আমরা কথায় কথা বলি না কে বেইমান, মীর জাফর। এখন তো মানে কে বেইমান তারা এ টু জেড লিস্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে কিছু জন আছে যারা আবার সামনে আমি সপ্তাহে। আমি ওনার সঙ্গে একদম একমত।
কারণ আমি কারা তারা? দেখো আমি বেশ কিছু মানুষ মানে চন্দ্রিমা চলে যাওয়াটা আমি আগেই বলেছিলাম যে চন্দ্রিমা দি যাবেই। তার কারণ হচ্ছে যে মুহূর্তে ওনার ছেলে গিয়ে দেখলাম বিরোধী শিবিরে বসেছে, তো আমি আমি দুটো জিনিস বললাম, আমি বললাম, শোভন তোমাদের দল এত সুন্দর একজন সভানেত্রী বেঁচেছেন, যাকে দেখে তার ছেলেই অনুপ্রাণিত হলো না যে তার দলে থাকি, সে চলে গেল বিরোধী শিবিরে। আর দ্বিতীয়ত এটা লাইটার নোটে আমি মজা করছিলাম, আমি বললাম এক পা ওখানে অলরেডি উনি বাড়িয়ে দিয়েছেন, সেরকম সভানেত্রী করলেন, ওনার কি আর কেউ ছিল না? উনি কি নিজেই রাশটা নিতে পারতেন না? আজ উনি নিজেকে সভানেত্রী হিসেবে ডিক্লেয়ার করছেন। সেই মিটিং এ উনি এমন অনেককে ডিক্লেয়ার করেছেন যাদেরকে আমি জানি যে তার 2 সপ্তাহ আগে পর্যন্ত বিজেপি নেতাদের গিয়ে পায়ে ধরছিল যে আমি আমার বৌদি কিন্তু দলে আসবো, তোমরা কিন্তু প্লিজ নাও, ইলেকশনের আগে, মিউনিসিপ্যাল ইলেকশনের আগে। তারা কোনো একটা মোর্চার মাথায় গিয়ে বসেছে, তারাও যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি হয়ে গেছে জানো তো, একসময় উনি কর্মীদের নামে চিনতেন, তাদের কাজ জানতেন। আর এই আইপ্যাক ফাইপ্যাক ঢুকে গিয়ে এই ববি অরূপ এই সমস্ত মাকড়সার জাল বিছিয়ে দিয়ে উনি কি হয়েছেন, ওনার অ্যাসেট কে আর কে ওনার লায়াবিলিটি উনি বুঝতে পারছেন না। যে কারণে এমনি খানিকক্ষণের জন্য কারুকে ভালো দেখলে একটা ভাবছেন এই কে পদে দেবো। এখন ওনার উচিত কি জানো তো, সমস্ত পদগুলো উনি অ্যাবলিশ করেছিলেন, উনি একটা নিজের হাতে রাখতেন, আর অত্যন্ত বিশ্বস্ত কিছু 2-3 জনকে নিজের জাস্ট কাজের অ্যাসোসিয়েট হিসেবে রাখতেন। আর প্রত্যেক কর্মী জোন ওয়াইজ কর্মীদের ধরে ধরে উনি নেতা নেত্রী তৈরি করার আবার কারখানা শুরু করতেন, সেটা অনেক ভালো হতো জানো তো। এই এই যে আজ এই প্রহসন, আপনি বৈশাখীদি বলছেন এখনো সত্যিই রয়েছে? তারা আবার চলে যেতে পারে? যাবে যাবে, আমি কারণ এত স্বার্থান্বেষী একটা অধ্যায় শুরু হয়েছে না। মানে আমি একটা কথা বলি না আর লোকে ভাবে আমি বিজেপি যাওয়ার এজেন্ডা করছি, আমি বুঝতে পারি মানুষের কেন এই মানসিকতা হয়ে গেছে, কারণ আজকাল না আর কেউ স্তাবক বা একটা এজেন্ডা ছাড়া ভাবতে পারে না। তোমার ভাবনা মানে আমি এটা সত্যি বলি যে সরকার তো আমাদের সকলের, দল যার যার। শুভেন্দু অধিকারী মহাশয় যখন সরকারে বসেছে, উনি আমার মুখ্যমন্ত্রী, উনি তোমারও মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আমার অধিকার আছে এবং আমি যাব। তার জন্য এইটা নয় যে আমি বিজেপিতে যাওয়ার একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাব, আমি ওনার কাছে সুবিচার চাইলে আমি ওনার কাছে যাব। আমি কথা বললে এটা আমার বিবেকের তাড়নায় বলবো, কালকে একটা দল জয়েন করতে হবে বলে আমি কোনোদিন কোনো দল করিনি যেখানে শিষ্টাচার আমি মানিনি। একটা দল ছেড়ে যখন আমি অন্য দলে চলেও গেছি, তখন আমার যে কোনো অনুষ্ঠানে যখন তাদের সঙ্গে দেখা হয়েছে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে তুমি আমায় বলো না, অনেক নিঃশব্দ বিপ্লব হয়ে যাচ্ছে তলে তলে, কে কোথায় চেয়ারম্যান বদলে যাচ্ছে, নতুন একজন চেয়ারম্যান চলে আসে, আর হুট করে চেয়ার গুলো ছেড়ে দেয়া হচ্ছে। এগুলো এমনি এমনি অত্যন্ত অনুগত লোকেরা আড়াল থেকে এগুলো কলকাঠি নেড়ে যাচ্ছে। কেউ কেউ বিজেপিতে যাওয়ার জন্য পুরো পরিবেশ সৃষ্টি করছে যে আমি কতটা মানে বিজেপিতে যাওয়ার জন্য একটা ভ্যালু লাগবে তো, তুমি যদি পচা মুখ হও বিজেপি কেন নেবে এই স্টেজে? তো ওই জন্য দেখাবে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু ভ্যালুয়েবল ছিলাম, তারপরে আমি আসছি। তো এই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল হবে এখন কারুরকে একটা প্রাইস ট্যাগ লাগিয়ে দেয়া। সবাই ওনার কাছে আমার মনে হয় যে উনি নিজেকে ছাড়া এখন কারুরকে বিশ্বাস করা উচিত নয়, কারণ ওনার আশপাশটা ঘিরে রাখা মানুষগুলো, খুব অল্প কিছু মানুষ ওনাকে ভালোবেসে আছেন, আর প্রচুর সংখ্যক কর্মী ওনাকে ভালোবেসে আছেন। ওনার মানে এখনো কথায় উদ্বুদ্ধ হয় মানুষ, সেই মানুষের মধ্যে থেকে উনি ওনার নেতা নেত্রী বাছুক। এই এস্টাবলিশ নেতা নেত্রীদের মধ্যে না ক্যালকুলেশনস ঢুকে গেছে সব। একটা জিনিস বৈশাখীদি, এখনো এমনও নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এক্সিস্ট করছে, রয়েছে, তারা মমতা ব্যানার্জির পতন দেখতে চায়, আছে? দেখো আমার কিরকম মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের সঙ্গে যদি নিজের পতন যুক্ত থাকে তাহলে মানুষ দেখতে চাইবে না। এখন হচ্ছে না আখের গোছানোর রাজনীতি, খুব কতিপয় সংখ্যক মানুষ আছে যারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে। বাকিরা নয় বিজেপি নেবে না, সে ব্যাপারে শিওর, নয়তো তারা এমন সময় ওনাকে ধাক্কাটা মারবেন যে সময়টার জন্য তারা অপেক্ষা করছে, সেই মুহূর্তটা আসবে, সেই ব্রাহ্ম মুহূর্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এবং তখন তারা বিজেপির সঙ্গে দর কষাকষিটা অনেক ভালোভাবে করতে পারবে। সেই সব লোকগুলো কিন্তু এখনো দলের মধ্যে আছেন এবং সর্ষের মধ্যে ভূত এখনো এক্সিস্ট করছে, আমি তোমায় বলছি। সেই সেইটা যত দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুখটা সারিয়ে ফেলবেন, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে রোলটায় নেমেছেন,
যে উনি গঠনমূলক সমালোচনা করবেন, উনি শুভেন্দু অধিকারীকে সাহায্য করবেন। কারণ শুভেন্দু অধিকারী ওনারই দলে একসময় ওনার সহকর্মী ছিলেন। হ্যাঁ, ১১ বছর যার সঙ্গে, ১১ বছরের থেকে অনেক বেশি বছরের সম্পর্ক ওদের। ১১ বছর এরা সহকর্মী ছিল। কিন্তু আমি বলছি যে সেই সময়টাকে মাথায় রেখে উনি যদি পাশে দাঁড়িয়ে যান না, এখনো শুভেন্দু অধিকারীর মধ্যে সেই প্রুডেন্স আছে যে উনি হিরে চেনেন। উনি কে কাঁচ আর কে হিরে উনি বুঝে নেবেন। কাজে সেখানে এই কাঁচগুলোকে, এগুলো কাঁচও না জানো তো, এগুলো কাঁচ পোকা, মানে একেবারে মানে আমার এত খারাপ লাগে এদের সম্পর্কে কথা বলতে শুরু করলে। যে ক্ষমতাকে ব্যবহার করেছে, সমস্ত কিছু শুধু করেছে। শুধু তাই নয় গো, এখনো ওরা ওরা কি ভাবছে যে এই যে ডিম খাচ্ছে মানুষ, এই যে মানুষ এসে আহ, জানতে চাইছে, তাদের কারু কলার ধরে নিচ্ছে, কারু বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, এইগুলো থেকে বাঁচার উপায় হচ্ছে এই গাদ্দারিটা। কিন্তু এইভাবে বাঁচতে পারবে না, কারণ এত দুর্নীতি করেছে আর তার এত দলিল রেখে গেছে যে সাধারণ মানুষ কিন্তু এগুলো ভুলবে না। এরা যে দলে যাবে সেই দলের আবর্জনা হিসেবে এদেরকে ট্রিট করবে। এরা কোনো দিন আমার কথা হচ্ছে যে যে বিজেপি ছেলে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যারা মার খেয়েছে, এদেরই হাতে মার খেয়েছে, তারা ক্ষমা করবে? যে আজকে যখন বিজেপি ক্ষমতায় চলে এলো তাহলে এদেরকে যদি আদর করে দলে নিয়ে আসে ক্ষমা করে দেবে? কখনো সম্ভব? আজকে আমার ভীষণ করুণা হয় এদেরকে দেখলে, যে এরা ক্ষমতার মোহে কতটা নিজেকে ছোট করে দিয়েছে। আমি হাসতে হাসতে শোভনকে বলছিলাম, চন্দ্রিমাটা দেখে অবাক হয়ে যান? না না আমি একদম হইনি, বরঞ্চ এটা আরেকটু আগে হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু উপকার হতো। কিন্তু আমি যেদিনকে ওনাকে সভানেত্রী হিসেবে ডিক্লেয়ার করেছি, তোমার মনে আছে আমি আগের দিনই তোমাকে ইন্টারভিউতে বলছিলাম যে উনি সভানেত্রী হিসেবে যাকে বাছলেন, যাকে উনি মহিলার দায়িত্বে রাখলেন, বা দক্ষিণ কলকাতা কিসে মালা রায়কে কিসের দায়িত্বে রেখেছিলেন আমার মনে পড়ছে না, কিন্তু একটা কিছু দায়িত্বে ছিল, এই মালা রায় আর চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যবহার নিয়ে না কর্মীরা এর মানে হাহুতাশ করতো যে দিদি এই দুর্দিনে যখন তৃণমূল ভবনে প্রায় কেউ পা রাখে না, আমরা যখন যেতাম তখন কি দুর্ব্যবহার করেন এরা দুজনে, এখনো অহংকারে পা পড়ছে না। মানে ওনারা যে, উনি যে চন্দ্রিমা ভট্টাচার্য আর ইনি যে মালা রায়, এই এই অহংকারেই ওনারা তৃণমূল ভবনটায় বসে বসে নিজেদের আস্ফালন করে। তো এই রকম আমি শোভনকে প্রথম থেকে বলছিলাম যে যে দুজনের ব্যবহারকে কন্ডেম করছে কর্মীরা, তাদেরকেই দিদি বেছে নিল, তাহলে দিদি কিভাবে নতুন তৃণমূল গড়বে? আমি বরঞ্চ আজকে অনেকটা আশার আলো দেখলাম যে অ্যাটলিস্ট মাথার থেকে একটা খারাপ জায়গা চলে গেছে। এবার মানে আমার কথা হচ্ছে না, উনি ফিরাদ হাকিমও কালকে বলছেন আমরা তো মমতারই, আমরা তো তৃণমূলী, তাও দেখো উনি না, মানে আসলে ওনার বানপ্রস্থ যাওয়ার বয়স হয়েছে, হ্যাঁ ওনার মানে উনি যদি একটা ডিগনিফাইড এক্সিট করতেন অনেক ভালো হতো। উনি কি বলছেন উনি নিজেই জানেন না, কারণ উনি জানেন যে যেখান থেকে উনি ভোট পেয়েছেন আর যাদের ভোটে উনি এসেছেন, সেখানে যদি উনি বলেন যে আমি মমতা বিরোধী আর আমি বিজেপি পন্থী, তাহলে উনি ওখানে শটান গিয়ে মার খাবেন। হ্যাঁ, কারণ উনি উল্টো কথা বলে তো একেবারে গা বাঁচানো। কাজী উনি যে কথাগুলো বলছেন উনি নিজেও বিশ্বাস করেন না, আমার মনে হয় না ওনার পরিবারেরও কেউ এই কথাগুলো বিশ্বাস করে। মানুষ, সাধারণ মানুষ তো করেই না। এবং কি হয়ে গেছে আমরা দেখছি যে অলরেডি হাতটা কালি অবধি পৌঁছে গেছে। তাহলে যেই কালি অবধি যাবে, কালির মাথাও তো টান পড়তে পারে, সেই জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন যে উনি কত বিপ্লবী। আসলে এরা সব এই বিপ্লবীর মুখোশ পড়ছেন নিজেদের আসল যে কালো মুখটা আছে সেটা ঢাকার জন্য। মানুষের কাছে তো জবাবদিহি করতে হবে। রোজিনা 15 বছর মানুষের সঙ্গে তঞ্চকতা করে গেছে, প্রতারণা করে গেছে। তুমি আমায় বলো তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় দেখাতে পারেন, যেহেতু বাকিরা বলছে যে আমরা সব ল্যাম্পপোস্টই ছিলাম, কিছুই কাজ করতে পারিনি, তাহলে কিন্তু তোমায় পুরো ক্রেডিট দিতে হবে যে এই 15 বছরে একজনই কাজ করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কাজে ক্রেডিট দেবে, আর সব খারাপ কাজে ডিসক্রেডিট কিন্তু এই সব কজনের, এর যারা ওখানে গিয়ে বসে আছে। আমার সত্যিকারে খুব দুঃখ লাগে কি জানো তো, যারা অনেকে আছে যারা হয়তো ওপেনলি বলেছে যে কিছু করার নেই আমাদের যেতে হচ্ছে, এই কম্পালশনটা কেন? এটা কি নৈতিক কম্পালশন হলে বোঝা যেত যে ঠিক আছে আর সহ্য করতে পারছি না একটা সিস্টেমকে, চলে গেলাম। যেটা এরা অভিষেকের নামটা এনে করার চেষ্টা করছে, যে অভিষেককে আর সহ্য করতে পার। এরা কদিন আগে পার্লামেন্টে শপথ নেওয়ার সময় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সেটা কি অভিষেক ব্যানার্জি লিখে দিয়েছিল যে আমার নাম জিন্দা? তখন হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে নম্বর পেতে হবে, তাহলে আমি কলাটা মূলটা পাবো। যেই শেষ হয়ে গেল, দেয়ার হাতটা যেই আজকে শূন্য হয়ে গেছে,
তখনই ওনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। একটা জিনিস বৈশাখীরে আমি জিজ্ঞাসা করছি, এই যে কাকুলি ঘোষ দস্তিদার, কার্যত তিনি এই একটা চিঠি দিয়ে 21শে জুলাই নিয়ে জানতে চেয়েছে, বলি এত বছর থাকলেন, এখন আপনার জানতে ইচ্ছা না, হয় না? 21শে জুলাই নিয়ে তো প্রত্যেক মানে আমার মনে হয় প্রত্যেক তৃণমূলের কর্মীর দুঃখ আছে যে কেন মনীশ গুপ্ত অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিন তো ওনার মন্ত্রিসভার বাকিদের প্রতিবাদ করা উচিত ছিল যে না, যার হাতে আমাদের কর্মীর রক্ত লেগে আছে তাকে আমরা একসঙ্গে তার সঙ্গে তখন কি কাকুকে ঘোষ দস্তিদার একটা প্রোটেস্ট করেছিলেন? উনি এমপি টিকিটটা রিফিউজ করেছিলেন যে না না, এটা বিচার হয়নি, আমি এখানকার এমপি হতে চাই না? সেদিন উনি বিজেপি যেতে পারতেন। সেদিনকে উনি আর যে কোনো দল যেখানে আজকে গেছেন, নিপ পেন দোয়াত যা হতো সেই চিহ্নে গিয়ে উনি দাঁড়িয়ে পড়তে পারতেন। সেদিন উনি একদম বিচার চাইলেন না। এত বছর বাদে গিয়ে হঠাৎ করে একসঙ্গে চৌঠা মেয়ের পর সবার বিবেকটা জাগ্রত হয়ে গেছে। হুম। মুখ্য দেখো, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুক, তার আগে না নিজের বিবেককে চিঠি লিখুক, নিজের সঙ্গে কথা বলুক। এটা খুব দরকার যে আমি যে চেহারাটা দেখাবার চেষ্টা করছি, আমি প্রতিবাদী, আমার বিবেক, আমি বিবেকবান, এগুলো কি হঠাৎ করে ম্যানুফ্যাকচার করে হয় রোজিনা? আমার ব্যক্তি সত্তার মধ্যে যদি স্বার্থ চরিতার্থ করার ইচ্ছে না থাকতো, আমি এত বছর এমপি থাকলাম চুপ করে? আজ আমি হঠাৎ করে ওয়েট করছিলাম কবে একটা নতুন মুখ্যমন্ত্রী আসবে, তখন আমি জাগ্রত বিবেক বিবেক নিয়ে কথা। কেন, উনি তো ডাক্তার মানুষ। উনি যদি এমপি না হয়ে শুধু ডাক্তারি করতেন, ওনার তো এমন না যে মানে ভাত অন্ন জুটতো না। ওনার তো অন্ন জুটতো, সংসারে কিছু কম হতো, প্রতিপত্তি কমতো, সেইটাই কমতে দিতে চায় না এরা। এরা সব সময় চায় ক্ষমতাটাকে দখল করে রাখবো, তার জন্য যে কোনো পথ আমাদের কাছে ভালো। এই এইটাকে বর্জন করার সময় এসছে রোজিনা। চেয়ারম্যান হয়ে গেল মানে কি বিষয়টা? না না, আসলে দেখো, যেখানে ঋতব্রতকে এলপি ডিক্লেয়ার করেছে, আর তার আশেপাশে আমচা চামচার মতো বসে থাকে হচ্ছে এই ববি, অরূপ, জাভেদ খান, এরা সব, সেখানে কে অরূপ রায় চেয়ারম্যান হচ্ছেন কালকে দেখবে। ওটা 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 তো একটা গো অ্যাজ ইউ লাইক শো চলছে। এই কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ বসে থাকছে, কেউ বলছে কেন বেরোবো, আমাদের তো বেরোনোর কথা ছিল না। তো ওরা নিজেদেরকে একটা ভালো বলেছে, বলছে আমরা হচ্ছে সবাই রাজার দেশ, তো ওরা সবাই রাজা। আর যেদিনকে মুকুটটা খসে যাবে ওরা সবাই হচ্ছে বিদূষক। আমাদের খুব মানে একটা কমিক রিলিফ দেওয়ার জন্য ওরা ওখানে বসে আছে, কিন্তু বিশ্বাস করুন বাংলার মানুষ আপনাদেরকে বর্জন করবে খুব শিগগির। আপনাদের বিবেক থাকলে ওই যে ছবিটা সরানোর কথা ভাবছেন, যার সবকিছু হাতিয়ে নেওয়ার কথা ভাবছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরান। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে দিন, ছায়া সরিয়ে দিন, বলুন আমি ববি হাকিম, আমাকে ভোট দিন। আমি রাস্তায় নেমে আজকে ইস্তফা দিলাম, কালকে আমার ওখানে রি ইলেকশন করুন। আপনি কটা ভোট পান ববি হাকিম আমি দেখতে চাই। আপনি কটা ভোট পান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি দেখতে চাই। আপনাদেরকে বাংলার মানুষ মনে রাখবে, কিন্তু কেন মনে রাখবে সেটা নিজের বিবেককে প্রশ্ন করুন।